এই যে রাস্তার বিতর্ক, রাস্তার নামটা এই বিজেপির নেতাদের বা মন্ত্রিসভার ধারণা বা কর্পোরেশনের ধারণা, ওটা বোধহয় আমাদের বাংলার যিনি 46 সালে ওই দাঙ্গার সময় প্রধানমন্ত্রী ছিলেন, তখন রাজ্যের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রী বলা হতো, হুসেইন সোহরাবুদ্দিন নামে। কিন্তু আদৌ তা নয়, ওর নামে আদৌ রাস্তা নয়। এই রাস্তার নামকরণ হচ্ছে 1933 সালে। আচ্ছা, বিধান রায় যখন মেয়র তখন এই রাস্তাটা তাহলে কার নামে? একটা মত আসছে ওটা ওর মামা হাসান সোহরাবুদ্দিন নামে, যিনি ক্যালকাটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন, যার শ্যামাপ্রসাদের আগে, এবং তিনি শ্যামাপ্রসাদের নাম প্রস্তাব চিকিৎসক ছিলেন, নামী চিকিৎসক, অত্যন্ত পিতৃব্য ব্যক্তি। তিনি তিনি অত্যন্ত গুণী মানুষ, পণ্ডিত মানুষ, কিন্তু তার নামও কিন্তু এই রাস্তা নয়। এই রাস্তা হচ্ছে তার বাবার নামে। তার বাবার নাম হচ্ছে, একটু আমি অ্যারাবিক নাম আমি বলে দিচ্ছি, তার বাবার নাম হচ্ছে ওবায়দুল্লাহ সোহরাবুদ্দিন। তিনি ছিলেন একজন বিখ্যাত পণ্ডিত লোক। তার পাণ্ডিত্যের জন্য ব্রিটিশ সরকার তাকে বাহারুল উলুম, জ্ঞানের সাগর আখ্যা দিয়েছিল। তার জীবনী লিখেছেন বিখ্যাত ভাষাতত্ত্ববিদ হরিনাথ দেব। হ্যাঁ, এবং তারই ছেলে হচ্ছেন এই হাসান সোহরাবুদ্দিন, যিনি ডাক্তার, যার পরে শ্যামাপ্রসাদ তার পোস্টের উপাচার্য হয়েছিলেন। তো কথাটা হচ্ছে ওই যে ওবায়দুল্লাহ সোহরাবুদ্দিন, তিনি মারা গেছেন 1885 সালে। তিনি অত্যন্ত পণ্ডিত ছিলেন। তার তার মেয়ের ছেলে হচ্ছে এই প্রধানমন্ত্রী সোহরাবুদ্দিন, পলিটিশিয়ান সোহরাবুদ্দিন, মুসলিম লীগের। ও দহিত্র, ও 1892 সালে জন্মেছে, ওর দাদামশাইয়ের মৃত্যুর 60 বছর পরে। আর ওবায়দুল্লাহ সোহরাবুদ্দিন নাম, তার নামে রাস্তা হবে কেন? ওই রাস্তার উপরেই ভাইস চ্যান্সেলর হাসান সোহরাবুদ্দিন, মানে যিনি ওনার পুত্র, সেই বিখ্যাত চিকিৎসক, তার বাড়ি। এই সমস্ত কিছু না জেনে, না শুনে একটা নাম গুম করে পাল্টে দিয়ে। গোপাল মুখার্জি কে? গোপাল মুখার্জি কে? আচ্ছা, গোপাল মুখার্জি নাকি হিন্দুদের রক্ষা করেছেন। গোপাল মুখার্জি দাঙ্গার সময় একটা বাহিনী তৈরি করে ওই অঞ্চলে পাহারা দিয়েছেন, হিন্দুদের নিরাপত্তা বিধান করেছেন, তাই নিয়ে কোনো সন্দেহ নেই। তা ওনার বাড়ি মলঙ্গা লেনে, বউবাজার কলেজ স্ট্রিট ক্রসিং থেকে বোধহয় 150 গজ দূর হবে, মলঙ্গা লেনে বাড়ি। উনি ওই পাড়ার হিন্দুদের নিরাপত্তা বিধান করেছেন। ওই পাড়ায় একটা রাস্তার নাম দিতে পারত, নামে বলি রাস্তার নাম। গোপাল মুখার্জি কি স্যার আশুতোষ মুখার্জি নাকি, যে তার নামে 7 মাইল দূরে গিয়ে বেলেপুকুরে একটা মূল রাস্তার নামকরণ করতে একজন বিখ্যাত পণ্ডিত ব্যক্তির নাম পাল্টে? এদের হয়েছে নাকি? এদেরকে বুদ্ধিভ্রংশ হচ্ছে সাম্প্রদায়িকতা করতে করতে। আর একটা বিষয়, এই হচ্ছে ঘটনা। বলবো হাসবো না, তারপর বুঝে উঠতে পারছি না। না, আমি গত কয়েকদিন ধরে শান্তবাবু একটা বিষয় একটু পরিষ্কার করে নি। গত কয়েকদিন ধরে আমরা জানছিলাম যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য সোহরাবুদ্দিন নামে রাস্তার, সোহরাবুদ্দিন অ্যাভিনিউ আসলে তার নামে। আপনি বলছেন বিষয়টা তাও নয়, তার বাবা, মানে তার বাবা। আর এই যে যিনি ভাইস চ্যান্সেলর ছিলেন, তার সম্পর্কে একটা রটেছে, যখন বীণা দাস বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে গুলি করতে যান, উনি নাকি স্ট্যানলি জ্যাকসনকে রক্ষা করেছিলেন। একদমই বাজে কথা, একদমই বাজে কথা। শুনুন, আপনাদের বলি, বীণা দাস শহীদ হননি, বীণা দাস দীর্ঘদিন কারাবাস করেছেন। আচ্ছা বলি, বীণা দাস হচ্ছেন নেতাজি শিক্ষাগুরু বেণীমাধব দাসের কন্যা। বীণা দাসকে রিভলভার দিয়েছেন কমলা দাস গুপ্তা নামে আরেক বিপ্লবী। তার রক্তের অক্ষরে লেখা রয়েছে যে বীণাকে কিভাবে রিভলভার দেওয়া হয়েছিল, এবং বীণা স্ট্যানলি জ্যাকসনকে গুলি করতে গিয়ে কনভোকেশনের সময় কিভাবে লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, কেন লক্ষ্যভ্রষ্ট হয়েছিল সেটাও বলছি। বীণা দাস তার নিজের যে আত্মকথা, রক্তের অক্ষরে কমলা দাস গুপ্তের লেখা, বীণা দাসের বইটার নাম ভুলে যাচ্ছি, মনে পড়লে বলে দেবো। তাতে বীণা দাস লিখেছেন যে আমি কমলাদির কাছ থেকে যখন রিভলভার পাই, তখন আমাকে বললো ট্রেনিং নেওয়ার কোনো স্কোপ নেই। এই যে প্র্যাকটিস করবে, রিভলভারটা প্র্যাকটিস করতে গেলে তো পুলিশের হাতে ধরা পড়বে। কোথায় গিয়ে প্র্যাকটিস করবে? কোন খোলা মাঠে, কোন খোলা রাস্তায়?
বললো তুই শুধু কি বলে ফাংশনটা বুঝে নে, ওই যে লেডিস পার্ক যেটাকে বিয়ার পার্ক বলে রাজাবাজ সায়েন্স কলেজের উল্টো দিকে, ওইখানে রিভলভারটা হ্যান্ড ওভার করে করে বললো যে বিনা শোন, আশেপাশে লোকজন ঘোরাফেরা করছে, এখানে বোঝানো যাবে না। তখন বললো কমলাদি চলো আমরা রামমোহন লাইব্রেরি 3 তলায় গিয়ে বসি নির্জন, এইখানে বসে রিভলভার ফাংশন বসালো। বললো মা আমি তো টিপ প্র্যাকটিস করতে পারলাম না। বলো করার সুযোগ নেই, বিনয় বসো ঠিক প্র্যাকটিস করেনি। বলে বিনয় বসার আমি মন শক্ত কর। এই গেল হচ্ছে দ্বিতীয় জনের লেখা। হ্যাঁ, রক্তের অক্ষরে হচ্ছে কমলা দাশগুপ্ত। ওর 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 বইটার নাম আমার আজকাল হয়েছে অ্যালজাইমার্স হয়েছে, সব ভুলে যাচ্ছি। বীণা দাসের বইটার নাম এই দেখো তো এখানে বইটা কোথায় বীণা দাসের। ঠিক আছে, নামটা মনে পড়লে আপনি বলে দেবেন, ঠিক আছে। আচ্ছা যাই হোক, তারপরে আর ওর দিদি, এইখানে দেখো ওর দিদি কল্যাণী দাস বা কল্যাণী পরে ভট্টাচার্য হয়েছেন। কল্যাণী দাস তার জীবনোদ্ধান বইতে লিখেছেন আমি তখন হিজলি জেলে বন্দি, একদল বন্দি হিজলি জেলে ট্রান্সফার হয়ে আসলো। তারা বললো তারা ট্রেনে আস্তে আস্তে শুনেছেন অন্য কোন জেল থেকে তাদেরকে হিজলি জেলে বন্দি করছে, মহিলা বন্দি, হিজলিতে মহিলাদের একটা বন্দি নিবাস ছিল। যে আমরা রাস্তায় আস্তে আস্তে শুনেছি যে ক্যালকাটা ইউনিভার্সিটির কনভোকেশনে স্ট্যানলি জ্যাকসনকে গুলি করতে গিয়ে বীণা দাস ধরা পড়েছে, বীণা দাস বলে একটা মেয়ে ধরা পড়েছে। তা ওর বোধহয় প্রাণদণ্ড হবে, শান্তি শুনে কি যাবজ্জীবন হয়েছিল, বয়স 17 বছরের কম বলে। ওর বোধহয় প্রাণদণ্ড, প্রথম 19 বছর বয়স। কল্যাণী বলছে যে বীণা আমার ছোট বোন, আমি মানে পাগলের মতন হয়ে গেলাম, কিন্তু আমিও তো জেলে, আমি কি করব। রাত্রিবেলা শুয়ে থাকি, আমার 2 বন্ধু তারাও বিপ্লবী বন্দী, ওর সাথে সুরতার আভাকে জড়িয়ে ধরে শুয়ে থাকি, ওরা সারা রাত আমাকে জড়িয়ে ধরে শুয়ে থাকে, আমার মনের ভেতর ঝড় বয়ে যায়। এমন সময় একজন ইন্সপেক্টর এসে গোপনে খবর দিয়ে গেল যে আপনার বোনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। হ্যাঁ, শৃঙ্খল ঝংকার, এই যে এই যে বীণা দাসের বইটার নাম শৃঙ্খল ঝংকার। বুঝলেন, আপনার বোনের প্রাণদণ্ড হয়নি, যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। খুব গোপনে একজন পুলিশ ইন্সপেক্টর বলে গেল, অনেকে তো ছিল বন্ধু, স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা করতো, আমি মনে একটু শান্তি পেলাম। পরে বীণা দাস বদলি হয়ে মেদিনীপুর সেন্ট্রাল জেল, সেখান থেকে হিজলি জেল এসে দিদির সাথে একসাথে থাকলো একই জেলে। তো কথাটা হচ্ছে হাসান সোহরাওয়ার্দী এবং উনি ভাইস চ্যান্সেলর এবং ওই স্ট্যানলি জ্যাকসন চ্যান্সেলর পাশাপাশি ছিলেন। স্ট্যানলি জ্যাকসন যখন উঠেছেন বক্তৃতা দেবেন বলে, তখন বীণা গুলিটা করে, কিন্তু লক্ষ্যভ্রষ্ট হয়। কিন্তু ওই যে রিভলভার চালাচ্ছে বুঝতে পেরে সকলেই তো তখন পলায়ন কর, হাসান সোহরাওয়ার্দীর ধাক্কা লেগে উনি পাশের দিকে পড়ে যান বা হেলে যান, পরের গুলিও লক্ষ্যভ্রষ্ট হয়। কমলা দাশগুপ্ত লিখেছে হিজলি জেলে যখন আমি এলাম, বীণা সবসময় আমার সাথে আলাদা কথা বলবার সময় কাঁদতো আর বলতো কমলাদি আমি তোমার বিশ্বাস রক্ষা করতে পারিনি, তুমি আমাকে পাঠিয়েছিলে আমি কাজটা করতে পারিনি। বলে বীণা তুই দুঃখ করিস না, তুই বিরাট কাজ করেছিস। ব্রিটিশ ইম্পেরিয়ালিজম বুঝেছে যে গভর্নরও এখানে নিরাপদ নয়, এই অন্য দেশের উপর অত্যাচার চালানো, অন্য দেশকে দখল করে রাখা, এই তো ঘটনা। তা বলছে হাসান সোহরাওয়ার্দী ওই স্ট্যানলি জ্যাকসনকে রক্ষা করেছে, ওই বীণা দাস যে ওখানে যাবেন রিভলভার নিয়ে কেউই জানতো না। তারপরে ওর বাবা মাকে যখন ডেকে আনলো লর্ড সিনার রোডে স্পেশাল ব্রাঞ্চে, বীণাকেও প্রেসিডেন্সি জেল থেকে নিয়ে আসলো, দেখলাম 2 দিনের ভেতর বাবার মাথার সমস্ত চুলগুলো সাদা হয়ে গেছে। বীণাকে বসিয়ে দেখে বেনেন্দ্র দাসকে বললো আপনি শুধু একবার মেয়েকে বলুন রিভলভারটা কে দিয়েছে বলতে, আপনার মেয়েকে নিয়ে বাড়ি চলে যাবেন। বীণা বললো আমার বাবা আমাকে বিশ্বাসঘাতকতা শেখাননি। বলতে বাবা বললেন না মা, তুমি কোনো কথা বলবে না, তোমার জন্য অন্য কেউ যেন শাস্তি না পায়, তুমি যা করেছো নিজের সিদ্ধান্ত করেছো। বলতে পুলিশ অফিসাররা অত্যন্ত অসন্তুষ্ট, বাবা মাকে বললো চলুন চলুন আপনারা চলুন। মা শুধু যাওয়ার সময় আকুতি মিনতি করতে লাগলো, আমার ছোট মেয়ে বড় আদরে মানুষ, ওকে দেখবেন ওকে দেখবেন, ওর উপর যেন কোনো অত্যাচার না হয়, দেখবেন দেখবেন, প্রায় হাতে পায়ে ধরছে। মানে সন্তানের প্রতি মায়ের আকুতি বীণা দাস এই শৃঙ্খল ঝংকারে লিখেছেন, সেদিনকে বুঝলাম।
এই সমস্ত এই সংঘ পরিবারের লোকেরা কিছু জানেও না, তাদের এইসব নিয়ে কোনো মাথা ব্যথাও নেই, তারা কোনোদিন ফ্রিডম স্ট্রাগলে পার্টিসিপেটও করেনি। আর ওই যে যতীন দাস 63 দিন অনশন করে লাহোর জেলের প্রাণ দিলেন, তার বাড়ি তো শ্যামাপ্রসাদ মুখার্জির ওই পাড়াতেই। তার বাড়ির সামনে দিয়েই তো যতীন দাসের মরদেহ নিয়ে শোক মিছিল গেছে কেওড়াতলা শ্মশানে। ব্রিটিশ গভর্নমেন্ট বডি দিয়েছিল, ট্রেনে করে বডি লাহোর থেকে হাওড়ায় এনে হাওড়ার থেকে বিশাল মিছিল করে সুভাষচন্দ্রের নেতৃত্বে। একই জিনিস হচ্ছে পরের বছর হিজিলি বন্দি দিবসের গুলি চালনা শহীদদের মতো দিনে দেশপ্রিয় যতীন্দ্র এবং সুভাষচন্দ্র একসাথে মিছিল করে ওই বাড়ির সামনে দিয়ে গেছে। কিন্তু বাড়ির থেকে নেমে সেটা ফুলের মালাও দিতে পারতেন, তাও তো দেননি। ওর কোনো লেখাতেও তো পাইনি আমরা। এই এক জিনিস, শুধু হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু মুসলমান হিন্দু একদম মুসলমান। লোকে খেতে পাচ্ছে না, পড়তে পারছে না, চাকরি নেই, অর্থনৈতিক সংকট। তথাকথিত মূলধারার মিডিয়ারও ভূমিকা আমরা দেখছি একদম।